আসসালামু আলাইকুম, দিস ইজ নওশাদ সৌরভ। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের এইচ কোর্সের ফিজিক্স কোর্স, এসএসসি ফিজিক্স। আজকে তোমাদের হচ্ছে 12তম অধ্যায়, যেটা নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, যাকে আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট বলে থাকি। দেখো, এই যে শব্দটা আমরা শুনতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি, বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, তাহলে এখানে কি কি আছে? একটা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি থাকবে, আর চুম্বক বা ম্যাগনেট বা ম্যাগনেটিজম থাকবে। দেখো, চুম্বকত্ব বা ম্যাগনেটিজম আর ইলেকট্রিসিটি, হ্যাঁ, বা কারেন্ট, এই ব্যাপারগুলো প্রথম দিককার সময়, যখন ক্লাসিক্যাল মেকানিক্সের সময়, আলাদা আলাদা ছিল। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল নামের একজন বিজ্ঞানী ছিল। তিনি কি করছে? এই দুইটাকে একীভূত করছে, বুঝতে পারছি? সো একীভূত করে তিনি একটা নতুন জিনিস নিয়ে আসছে, যার নাম হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো তোমরা হয়তো বা শুনছো বা সামনে শুনবো আর কি। সো তিনি কি করছে? দুইটাকে একত্রিত করছে। বা আরও অনেকজন বিজ্ঞানী আছেন যারা আসলে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিজম আলাদা আলাদা ফিল্ড ছিল, যাকে এখন একসাথে আলোচনা করছে, বুঝতে পারছি? সো তখন থেকে এখন পর্যন্ত এটা একসাথে। সো কি হয়, কারেন্টের সাথে কোনো একটা ক্ষেত্রে ম্যাগনেটিজম জড়িত, ম্যাগনেটিজমের সাথে কোনো একটা ক্ষেত্রে কারেন্ট বা ইলেকট্রিসিটি জড়িত। ওই ব্যাপারগুলো আমরা আজকে একটু দেখতে চেষ্টা করব এই চ্যাপ্টারে, ঠিক আছে? সো নাম হচ্ছে বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। আমরা শুরু করি তাহলে, ঠিক আছে? দেখো, প্রথমে হচ্ছে আমরা কী কী শিখবো, এই ব্যাপারগুলো এখান থেকে দেখে নিতে পারো। আমরা শিখে লাস্টে চেষ্টা করবো আর কি, ঠিক আছে? ঠিকভাবে শিখলাম কিনা। ওকে, দেখো, প্রথম টপিক হচ্ছে চুম্বক। আমরা সবাই কিন্তু চুম্বক দেখছি, বা আমাদের আশেপাশে অনেক ধরনের চুম্বক দেখছি। দেখো, চুম্বকের কিছু কমন প্রপার্টি আছে। পৃথিবীর যে কোনো জায়গায় চুম্বক একই রকম আচরণ করে। আমি আমেরিকাতে একটা চুম্বক নিয়ে যেমন দেখবো, বাংলাদেশ বা ভারতে গিয়ে একটা চুম্বক দেখলে সেম টাইপেরই ফেনোমেনা শো করবে, বা সেম টাইপেরই সে ব্যাপার স্যাপার আমাদেরকে দেখাবে, ঠিক আছে? সো চুম্বকের ব্যাপারটা কি দেখো তো, একটা চুম্বকের কিন্তু দুটো মেরু থাকে। আমরা একটু চুম্বক, একটা যে কোনো একটা চুম্বক একে আমি দেখাচ্ছি। দেখো, এটা মনে করো আমার কাছে একটা চুম্বক আছে, এরকম একটা দ্বন্দ্ব চুম্বক ধরা যেতে পারে, এরকম একটা চুম্বক আছে, ঠিক আছে? চুম্বকের মেনলি দুইটা মেরু থাকবে। মেরু বলতে দুইটা অংশ থাকবে, অর্থাৎ এটা একটা মেরু, এটা একটা মেরু, ঠিক আছে? তো যে কোনো চুম্বকেরই দুইটা মেরু থাকবে, ঠিক আছে? ধরলাম এখানে একটা মেরু, একটা চুম্বক এ, আর একটা চুম্বক যদি এখানে আঁকি আমরা এই টাইপের, দেখো, তাহলে এরও কিন্তু এখানে একটা মেরু আছে, এখানে একটা মেরু আছে। এই চুম্বকের নাম হচ্ছে বি। মনে করো এটাকে আমি এক্স ওয়াই, মেরুগুলোর নাম দেখো, এখানে ওয়াই, এটা এক্স, তাহলে এরও দুইটা মেরু এক্স ওয়াই, এরও দুইটা মেরু এক্স ওয়াই। দেখো প্রথমে কি লেখা আছে, মেরু দুটি এক ধরনের হয়ে থাকে যদি হয়, সেক্ষেত্রে তারা কি করবে? বিকর্ষণ করবে। যদি একই রকমের মেরু হয়, অর্থাৎ কি, এই বি চুম্বকের এক্স মেরুকে যদি আমি এ চুম্বকের এক্স মেরুর কাছাকাছি আনি, তারা কি করবে? বিকর্ষণ করবে, কারণ তারা কি সমমেরু, অর্থাৎ এটারও যে মেরু এটারও সেম মেরু, তাহলে তারা কি করবে? বিকর্ষণ করবে। বেসিক্যালি আমরা মেরু বলতে তো আমরা জানি একটা নর্থ একটা সাউথ, তাহলে নর্থ নর্থ যদি কাছাকাছি আনি বা সাউথ সাউথ, তারা কি করবে? বিকর্ষণ করবে। এটা হচ্ছে বেসিক প্রপার্টি। আর একটা কি, মেরু দুটি যদি ভিন্ন হয় তারা কি করবে? আকর্ষণ করবে, অর্থাৎ সাউথ নর্থ আকর্ষণ করবে, বুঝতে পারছি? এবং নর্থ সাউথ আকর্ষণ করবে। আর যদি নর্থ নর্থ হয় তারা বিকর্ষণ করবে। ক্লিয়ার? তাহলে সেম টাইপের হইলে বিকর্ষণ, আর যদি ভিন্ন হয় আকর্ষণ। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে বেসিক চিন্তা একটা ম্যাগনেটের, ঠিক আছে? এরপর দেখো এখানে কি আছে, একটা চুম্বককে ঝুলিয়ে দিলে সেটা উত্তর দক্ষিণ বরাবর থাকে। উত্তর দক্ষিণ মানে নর্থ সাউথ। কেন সেটা নর্থ সাউথ থাকবে? ইস্ট ওয়েস্ট কেন না? এই ব্যাপারটা আমাদের জানতে হবে, ঠিক আছে? বেসিক থেকে শুরু করতেছি, বেসিক এক্সপ্লেনেশনগুলো দিয়েই পড়তে হবে, কারণ পড়ালেখা তো আলটিমেটলি পরীক্ষার জন্য, মানে পরীক্ষার জন্য, এবং এটা ছাড়াও আমাদের বেসিকটা ডেভেলপ করতে হবে। যেহেতু ফিজিক্স পড়তেছি, দ্য মোস্ট ইন্টারেস্টিং সাবজেক্ট অফ দ্য ইউনিভার্স, তো আলটিমেটলি আমাদের অনেক কিছু জানতে হবে। দেখো, সো কী হচ্ছে, কেন নর্থ সাউথ হয়ে থাকে? আমাদের যে পৃথিবী আছে না, পৃথিবী কিন্তু রোটেট করতেছে। একটা হচ্ছে নিজে নিজে রোটেট করতেছে, রোটেট করে করে আবার সূর্যকেও রোটেট করতেছে। ব্যাপারটা বুঝতে পারছি? এরকম মনে করে এটা রোটেট করতেছে, এটা সূর্য রোটেট করতেছে, রোটেট করে করে আবার সূর্যকেও রোটেট করতেছে। এটা হচ্ছে পৃথিবীর রোটেশন। তাহলে এইগুলো রিলেটেড একটা জিনিসের জন্য পৃথিবীর একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, বুঝতে পারছি? মনে করো পৃথিবী যদি এমন হয়, তার চারপাশে একটা ম্যাগনেটিক, এভাবে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, ঠিক আছে? তোমরা এটা চিত্র অনেকবার দেখবে যদি আর্থ হয়, ঠিক আছে? এই ম্যাগনেটিক ফিল্ড আলটিমেটলি পৃথিবীর ভেতরকার প্রত্যেকটা ম্যাগনেটের মধ্যে একটা প্রভাব ফেলে, বুঝতে পারছি? দেখো, আমরা জানি কি, সেম টাইপের, দেখো একই ধরনের মেরু কী করবে? বিকর্ষণ করবে। তার মানে দেখো, এই যে পৃথিবীর, হ্যাঁ, পৃথিবীর যেহেতু একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তার মানে তারও একটা নর্থ এবং সাউথ অংশ থাকবে। সো এই ব্যাপারটা কেন? মনে করো এ পাশে একটা চুম্বক যদি আমি চিন্তা করি, নর্থ কী করবে? নর্থকে কী করবে? সেম যদি হয় বিকর্ষণ করবে। তাহলে এ কী করবে? এর এ পাশে ধাক্কা দিবে, ঠিক আছে? আর যদি সাউথের পাশাপাশি যদি আমি একটা সাউথ নিয়ে আসি, তাহলে কী হবে? দেখো, সমধর্মী,
ভিন্নধর্মী হলে তারা আকর্ষণ করবে, সমধর্মী হলে বিকর্ষণ করবে। তাহলে নর্থ নর্থ যদি হইতো, হ্যাঁ, তখন এ একে কী করবে, যেহেতু সমধর্মী সে বিকর্ষণ করতে চেষ্টা করবে, এ একে বিকর্ষণ করবে। সেক্ষেত্রে কিন্তু এটা এভাবে করে থাকবে না, মানে যেমনটা দেখতে পাচ্ছি তেমনটা থাকবে না। বুঝতে পারছি? তার মানে কি হয়, নর্থের পাশাপাশি সবসময় কি থাকে, সাউথ থাকে। কি থাকে? সাউথ। আমি অন্য কালার দিয়ে দেখাই কেন। অ্যাকচুয়ালি সাউথ নর্থ মানে করো পৃথিবীর যেখানে নর্থ তার পাশাপাশি যে কোনো চুম্বকের কি থাকবে, সাউথ। কারণ এই নর্থটা কী করে, এই সাউথকে আকর্ষণ করতে থাকে। আকর্ষণের জন্য কি হইতে হবে, ভিন্নধর্মী হইতে হবে। বুঝতে পারছি? এবং একটা চুম্বকের যেখানে নর্থ ওইটা পৃথিবীর সাউথের সাথে থাকে। ক্লিয়ার? তো পৃথিবীর সাউথ ওকে কিন্তু আকর্ষণ করে রাখে। বুঝতে পারছি? এই জন্য ওরা অটোমেটিক একটা নির্দিষ্ট দিকে বেঁকে যায়। ক্লিয়ার কিনা? আমি একটা দণ্ড চুম্বককে ঝুলায় রাখলে ও কিন্তু সবসময় কি নর্থ সাউথ হয়ে থাকবে। ক্লিয়ার কিনা? কারণ ওই যে ওই পাশ থেকেও টানতেছে, ওই পাশ থেকেও টানতেছে, তাহলে ও কিন্তু একটা নির্দিষ্ট দিক মেনটেন করবে। তাহলে কেন এটা হয় আশা করি বুঝতে পারছো। এখন পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড নিয়ে যদি পড়তে চাও তাহলে একটু হায়ার চিন্তাভাবনা জানতে হবে। তো তোমরা ইন্টারনেট আছে দেখে নিতে পারো, যারা এসএসসির তোমরা খুবই ছোট এখনও, আলটিমেটলি চেষ্টা করতে হবে, নলেজের তো কোনো ছোটো বড় নাই, তোমরা সার্চ দিয়ে দেখবা, আশা করি অনেক ইনফরমেশন পাবো। তাহলে চুম্বকের বেসিক চিন্তাভাবনা আমরা দেখলাম। ওকে, দেখো এখন আমাদের পরবর্তী টপিক হচ্ছে বিদ্যুতের চৌম্বকক্রিয়া বা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। এই মানে চ্যাপ্টারের নাম কি হচ্ছে, দেখো একটা চার্জ থাকলে, মনে করো আমাদের কাছে যে কোনো একটা চার্জ থাকলে তার পাশে তড়িৎ ক্ষেত্র থাকে। মানে চার্জ বলতে কি, একটা যে কোনো একটা পজিটিভ চার্জ, এভাবে চিন্তা করো, চার্জের চারপাশে একটা ক্ষেত্র জেনারেট হয়। বুঝতে পারছি? এই ক্ষেত্রটাকে আমরা তড়িৎ ক্ষেত্র বলি। এই চার্জের জন্য মনে করো এতটুকু পর্যন্ত ক্ষেত্রটা আছে। এখন অন্য যে কোনো কিছুকে এই ক্ষেত্রের মধ্যে আনলে ও কিন্তু এই তড়িৎ ক্ষেত্র দ্বারা কি হবে, প্রভাবিত হবে, তাই না? মনে করো একটা চার্জ ও কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্র পর্যন্ত কি করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। তো এই ক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে, তড়িৎ ক্ষেত্র থাকে। সেরকম একটা তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ব্যাপারটা বুঝতে পারছো? ব্যাপারটা কি বুঝেছে আমি বলি। দেখো একটা যদি তারের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করে, মনে করো এরকম একটা তার যেটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এই তারের চারপাশে একটা কি অটোমেটিক ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র জেনারেট হয়। দেখো এখন কিন্তু আমাদের প্রথম কথায় ব্যাক দিতে পারতেছি আমি যে ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটিজম কিন্তু জড়িত। মানে যেখানে কারেন্ট যাবে তার চারপাশে কি হবে, একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়ে যাবে অটোমেটিক। বুঝতে পারছি? ওকে, দেখো এই যে চিত্রটা দেখতে পাচ্ছ কি হচ্ছে, দেখো কারেন্ট ফ্লো করতেছে বা যে কোনো দিকে, মনে করো এদিকে কারেন্ট যাচ্ছে, তো চারপাশে দেখো এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। দেখো কারেন্ট যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড। এখন এই যে ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছি, এটা ডিরেকশন কেমন হবে, কীরকমভাবে তারা সাজবে, বা একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে বুঝলাম, কিন্তু কেমনভাবে থাকবে এটা যদি জানতে চাই আমাদের একটা ল বা একটা রুল পড়তে হবে, যেটাকে আমরা বলি রাইট হ্যান্ড থাম রুল। কি বলি? দেখো রাইট হ্যান্ড থাম। থাম বলতে কি, এটা হচ্ছে থাম, তাই না? আমাদের বৃদ্ধাঙ্গুল রুল, রাইট হ্যান্ড থাম রুল। এই জিনিসটা জানতে হবে। এটা মানে কি, এটা একটু দেখবো আমরা। রাইট হ্যান্ড থাম রুল, ওকে। এটা জানলে আমরা বুঝতে পারবো যে ইলেকট্রিসিটি যেদিকেই যাক তার চারপাশে যেই চুম্বক ক্ষেত্র হবে এটা কেমন টাইপের হবে। মনে করো এটা যদি একটা সরু একটা তার দিয়ে এই উপরের ডাইরেকশানে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে, তো তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, এটা বললাম। তো কেমন টাইপের জেনারেট হবে ওটা আমরা দেখাই। দেখো রাইট হ্যান্ড থাম রুল কী বলে, দেখো যেহেতু রাইট হ্যান্ড এবং এটা থাম, এই দুইটা জিনিস নিবা। রাইট হ্যান্ড থাম, থাম নিয়ে আমরা কি করব, থাম বরাবর হচ্ছে যেদিকে কারেন্ট যাবে বা ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো হচ্ছে, বা ইলেকট্রন ফ্লোয়ের বিপরীত দিকে কারেন্ট পাই, অর্থাৎ যেদিকে ইলেকট্রিসিটি যাচ্ছে ওইদিকে আমরা থামটাকে লোকেট করবো। মনে করো এখানে এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ তোমরা, এই দিকে যাচ্ছে, তাই না? তাহলে এদিকে যদি রাখি সেক্ষেত্রে আমার আঙ্গুলগুলো, বাকি আঙ্গুলগুলো দেখো এভাবে প্যাঁচাইতেছে। দেখো এই টাইপের, মানে আমি অ্যাফিলিয়েশনটা দেখো কীভাবে চিন্তা করবো। এটা থাম, এটা হচ্ছে এই আঙ্গুলটা এভাবে প্যাঁচাই আসবে। তাই দেখো এটা উপরের দিকে গেলে ইলেকট্রিক ফিল্ডটা কি এইদিকে, দেখতে পাচ্ছ? কারণ আমার হাতের এই অংশটা এদিকে, ঠিক আছে? 2 ডাইমেনশনাল ভিউ এটা, তো যতটুকু বোঝা যায় আর কি। তাহলে এটা হচ্ছে ইলেকট্রিসিটি ডাইরেকশন, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। তাহলে দেখো ইলেকট্রিসিটি যদি এদিকে যায় তাহলে ম্যাগনেটিক ফিল্ড হবে কোন দিকে, এই দিকে। বুঝতে পারছি? এই দিকে। এই দেখো এখানে এই যে এটা এদিকে হচ্ছে ইলেকট্রিসিটি ডাইরেকশন, এটা হচ্ছে এই দিকে। ক্লিয়ার? এখন তোমরা যদি বুঝে থাকো তাহলে এটা কিন্তু অটোমেটিক তোমরা নিজেরাই পারবা যে এটা যদি আই হয়, যদি নিচের দিকে যায় তখন কি হবে, হাতটাকে আমরা এইভাবে করবো। দেখো এইভাবে করলে নিচের দিকে ইলেকট্রিসিটি যাচ্ছে, তার মানে এটা কোন দিকে, এই পাশ থেকে ঘুরে আসবে। দেখো এই পাশ থেকে। ক্লিয়ার? তাহলে এটা কোন দিকে আসবে, এই দিকে। ক্লিয়ার? তো কীভাবে, এইদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। তাহলে ইলেকট্রিসিটি এভাবে ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড এভাবে জেনারেট হয়, এভাবে ফ্লো করলে এভাবে জেনারেট হয়। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। ওকে, তাহলে আমরা সামনের দিকে আগাই। দেখো এখানে একটা দেয়া আছে, দেখো
চিত্রে দেখানো উপায়ে বিদ্যুৎ বইয়ের ভেতর থেকে উপরের দিকে যাচ্ছে, চুম্বক ক্ষেত্র কোনটি হবে? বইয়ের ভেতর থেকে উপরের দিকে, মানে বইয়ের ভেতর থেকে ভেদ করে চলে আসতেছে, এমনটা হয়তো বোঝাইছে। মানে বইয়ের ভেতর থেকে বলতে আমার দিকে, দেখো আমার দিকে আসতেছে এভাবে। এটা হচ্ছে আমাদের প্যান ট্যাবলেটের কলমটা, যেটা দেখো এটা কি এইভাবে আসতে, দেখো এটার মুখ হচ্ছে এটা, তার মানে এটা আমার দিকে। তো এটা যদি এদিকে হয় তাহলে কি হবে, দেখো এটা এদিকে হবে না, দেখো এটা যদি এদিকে হয়, দেখো এই আঙ্গুলটাকে আমার দিকে দিলাম, তাহলে এটা কি এই পাশে, দেখো এই পাশে, ক্লিয়ার কিনা, ভেতর থেকে বাইরের দিকে, তার মানে এই পাশে, মানে তখন আমার হাতটা কোন দিকে যাচ্ছে, এই দিকে, তার মানে আমার আনসার হচ্ছে এটা। চিন্তা করতে পারতেছো আশা করি, ঠিক আছে। আর যদি দেখো এটা যদি ভেতর দিকে যাই, মানে এটা যদি এভাবে যাই, এভাবে দেখো, এটা যদি ভেতর দিকে দিই তখন কিন্তু এটা এইভাবে আসছে, দেখো এই ভেতর দিকে দিলে এটা কিন্তু এইভাবে আসতেছে, ক্লিয়ার কিনা, ভেতর দিকে দিলে এটা এইভাবে, তাহলে তখন হবে এটা। তাহলে এই কেসে আনসার হচ্ছে এটা। আর যদি ভেতরে যাই তখন হচ্ছে এটা। আশা করি প্র্যাকটিস করলে নিজেরা বুঝতে পারছো। এগুলো ইন্টারে কিন্তু অনেক ভালোভাবে লাগবে, ইন্টারে এগুলো খুবই বেশি ব্যবহার আছে, ঠিক আছে। এখন জাস্ট এতটুকু জানলেই যথেষ্ট। এরপরে টপিকটা হচ্ছে সলিনয়েড। এই সলিনয়েড এটা একটা সিস্টেম বলতে পারি। তো সলিনয়েডটা কি দেখো, বিদ্যুৎ প্রবাহ যত বেশি হবে চৌম্বক ক্ষেত্রের তত শক্তিশালী হবে। দেখো যত বেশি বিদ্যুৎ প্রবাহিত করবো তার চারপাশে চৌম্বক ক্ষেত্র যেটা জেনারেট হবে ওটা অতিরিক্ত কী হবে, শক্তিশালী হবে। বেসিক চিন্তা দেখো, তাহলে সলিনয়েড ব্যাপারটা কি দেখো, যদি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হয় তাহলে একটা মাত্র বৃত্তাকার লুপের উপর নির্ভর না করে, মানে একটা বৃত্তাকার লুপের উপর নির্ভর না করে অপরিবাহী আস্তরণ, দেখো অপরিবাহী আস্তরণ দিয়ে ঢাকা তার দিয়ে অনেকবার পেঁচিয়ে একটা কুণ্ডলী বা কয়েল তৈরি করা হয়। এরকম কুণ্ডলীকে বলে সলিনয়েড। মানে ব্যাপারটা কি দেখো, একটা তার নিব, পেঁচাবো এবং ওই তারের উপরে কিন্তু একটা মানে কি অপরিবাহী আস্তরণ, মানে বেসিক তার উপরে তো কোটেড থাকে না, বেসিক তার নিব, ওটাকে কুণ্ডলিত করব, কুণ্ডলিত করে 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 ওইটার মধ্যে দিয়ে যখন কি করব, ইলেকট্রিসিটি পাস করব, তখন ওইটার কি হবে, ম্যাগনেটিক ফিল্ডটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। বুঝতে পারছি? যত বেশি পরিমাণে আমরা কুণ্ডলিত করব এবং যখন এর মধ্যে দিয়ে কারেন্ট দিব তখন ওইটার ম্যাগনেটিক ফিল্ড তত বেশি কি হবে, শক্তিশালী হবে। মনে করো আমি প্যাচ দিলাম 10টা, ঠিক আছে, একটা এতটুকু তার নিলাম, 10 বার প্যাচাইলাম, 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলাম, তখন তার একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। ওইটা মনে করো 10% স্ট্রং। সেম তারকে আমি যদি 20 বার প্যাচাই এবং 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ দিই তখন তার ম্যাগনেটিক ফিল্ডটা 20% স্ট্রং হয়ে যাবে। আশা করি এই লাইনগুলো থেকে বুঝতে পারছো সলিনয়েডটা কি। তাহলে এটা একটা সিস্টেম যেখানে আমরা মানে কি যে কোনো একটা তার নিব যেটা কোটেড থাকবে অর্ধপরিবাহী দিয়ে, পেঁচাবো এবং ওটা দিয়ে ইলেকট্রিসিটি পাস করব এবং তার সাথে তো অবশ্যই যেহেতু বিদ্যুৎ যাচ্ছে তার পাশে একটা কি হবে, ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এটা হচ্ছে বেসিক চিন্তা, ঠিক আছে। এই যে ওই আগের চিন্তাটা রাইট হ্যান্ড থাম্ব রুলটা এখানে দিছে। ওকে, তাহলে দেখতে পাচ্ছ সলিনয়েড যেটা একটা জাস্ট প্যাচাবো, এই ব্যাপারটা জাস্ট একটু প্যাচাবো, তারকে প্যাচাবো। তো যেহেতু কারেন্ট যাচ্ছে, কারেন্টের সাথে একটা কি এই বি, মানে কি বি দিয়ে বোঝাবো চুম্বক ক্ষেত্র। বুঝতে পারছি? ওকে, এবার দেখো তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট এটা মানে কি দেখো, একটু পরে দেখি আমরা। যে শুধু বিদ্যুৎ ব্যবহার করে যে চুম্বক ক্ষেত্র তৈরি করা যায় তার অনেক বেশি শক্তিশালী চুম্বক ক্ষেত্র তৈরি করা সম্ভব যদি ওই কুণ্ডলীর ভেতরে এক টুকরো লোহা ঢুকিয়ে দেওয়া যায়। ব্যাপারটা বুঝছো? যদি শুধুমাত্র বিদ্যুৎ দিয়ে আমরা একটা চুম্বক ক্ষেত্র তৈরি করি, ওটা মোটামুটি যত % শক্তি দিবে বা যত শক্তিশালী হয়, আমরা সেম সিস্টেমের মধ্যে যদি একটা লোহার টুকরা ঢুকাই ওটা অটোমেটিক বেড়ে যায়, ওটার ম্যাগনেটিক ফিল্ডের শক্তিটা আরও বেড়ে যায়। এই ব্যাপারটা হচ্ছে তড়িৎ চুম্বকের চিন্তা। দেখো কি হচ্ছে, দেখো লোহা, কোবাল্ট এবং নিকেল, এই 3টা জিনিস মাথায় রাখবা সবসময়। আয়রন বা ফেরাস Fe, কোবাল্ট এবং নিকেল, ঠিক আছে। এই 3টা জিনিস ধাতুর বিশেষ চুম্বকীয় ধর্ম আছে। শুধুমাত্র এই 3টা ধাতু, এগুলো কিন্তু অবশ্যই ধাতু, এই 3টার কিন্তু বিশেষ কি থাকে, চুম্বকীয় ধর্ম থাকে। আমরা এই 3টাকে খুবই সহজে চুম্বকে পরিণত করতে পারি। একটা ইনফরমেশন বলি, দেখো কৃত্রিমভাবে যে চুম্বকগুলো আমরা বানাই, কৃত্রিম মানে আমরা নিজেরা যেসব চুম্বক বানাচ্ছি বা যেগুলো ল্যাবরেটরি বা ফ্যাক্টরিতে বানানো হয় ওগুলো কিন্তু প্রচুর পরিমাণে শক্তিশালী হয়। আর ন্যাচারালি যেসব চুম্বক পায় ওটা কম শক্তিশালী। এই যে কৃত্রিম চুম্বক আছে না, ওটা বানাই হচ্ছে এগুলো দিয়ে, ফেরাস, কোবাল্ট এবং নিকেল, মানে আয়রন, কোবাল্ট এবং নিকেল দিয়ে, ঠিক আছে। ওকে, দেখো তাহলে এই 3 জনের একটা আলাদা প্রপার্টি আছে। প্রপার্টিটা কি দেখো, এদেরকে কেমনে আমরা খুবই সহজে চুম্বকে পরিণত করতে পারি এই ব্যাপারটা জানলেই হবে। দেখো মনে করো আমরা যে কোনো একটা ফেরাস, আয়রন, কোবাল্ট যে কোনো একটা এই টাইপের একটা অংশ দিলাম, এদের ভেতরে কিছু ডোমেন থাকে। কি থাকে? ডোমেন। এই যে এখানে ক্যাপসুলের মতো দেখতে পাচ্ছ না, হ্যাঁ, এগুলোকে ডোমেন বলে। একটা নর্থ, একটা সাউথ মুখী। দেখো মনে করো কালোটা নর্থ হইলে
আর এই কমলাটা হচ্ছে সাউথ, এমন, ঠিক আছে। তো কিছু ডোমেন থাকে, মনে করো এই টাইপের ডোমেন থাকে, আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারগুলো, ঠিক আছে। দেখো এই টাইপের কিছু ডোমেন থাকে, মনে করি এরকম একটা ডোমেন, এখানে একটা ডোমেন, একটা সাউথ একটা নর্থ, একটা সাউথ একটা নর্থ, এবং এদের ডাইরেকশন দেখো ইউনিফর্ম না, একই রকম না, উল্টাপাল্টা ডাইরেকশন, দেখতেছো, এক একটাকে এক এক রকমভাবে দিলাম। এটা হচ্ছে বেসিক, উইদাউট মেকিং এটা কি ম্যাগনেট। বেসিক্যালি এটা এভাবে থাকে, ভিতরে ডোমেন থাকে নর্থ সাউথ, ঠিক আছে। এখন দেখো এদেরকে যখন আমরা একটা তারের মধ্যে দিয়ে পাস করব, মনে করে এরকম একটা তার নিলাম, এরকম মনে করে এখানে হচ্ছে কারেন্ট দিলাম, ঠিক আছে, এইভাবে প্যাঁচাই, এখানে কারেন্ট দিলাম বা ইলেকট্রিসিটি ফ্লো করলাম। ইলেকট্রিসিটি ফ্লো করলে এরা পরবর্তীতে কী হয় জানো, ডোমেনগুলো, এদের যে ডোমেনটা আছে ভেতরে, যেটাকে আমরা বলতে পারি চুম্বকের প্রপার্টি বলতে পারি, এরা কি করে একটা নির্দিষ্ট ডাইরেকশনে সেজে যায়। ব্যাপারটা কেমন, মানে এটা এভাবে চিন্তা করতে পারি, দেখো এই তো ডোমেনটা আগে ছিল এলোমেলো, এখন ডোমেনটা কি করে একটা নির্দিষ্ট ডাইরেকশনে হয়ে যায়, এটাকে ইউনিফর্ম ডাইরেকশন করে, মানে একই রকমের ডাইরেকশন ইচ অ্যান্ড এভরিবডি ক্রিয়েট করে। দেখো তাহলে তারা কিন্তু আগে এভাবে ছিল না, উল্টাপাল্টা এলোমেলো ছিল, এখন কিন্তু একই রকম ডাইরেকশন। সো আগে এক পাশকে নর্থ আর এক পাশকে যদি সাউথ চিন্তা করি, তখন যখন তারা এভাবে একটা নির্দিষ্ট ডাইরেকশনে অ্যাফিলিয়েশন দেখাচ্ছে, সেক্ষেত্রে আমরা এটাকে নর্থ এটাকে সাউথ এভাবে চিন্তা করে ফেলতে পারি, বা এটাকে সাউথ এটাকে নর্থ, তাই না, কারণ একই রকম হয়ে যায়। সো এভাবে ইলেকট্রিসিটি দিয়ে এই তিনটা ধাতুকে আমরা চাইলে খুবই সহজে চুম্বকে পরিণত করতে পারি, এটাকেই ইলেকট্রোম্যাগনেট বলতে পারি আমরা। বোঝাইতে পারছি, খুবই বেসিক চিন্তা, এটা দেখলেই বুঝতে পারবা, ঠিক আছে। যখন ইলেকট্রিসিটি দিব, ডোমেনটা বেসিক্যালি উল্টাপাল্টা থাকে, ইলেকট্রিসিটি পাস করলে এটা একই রকমের একই ডাইরেকশন বা ইউনিফর্ম ডাইরেকশন দেখাবে, তখন একটাকে নর্থ একটাকে সাউথ বা সাউথ নর্থ ক্যালকুলেট করে আমরা এটাকে একটা চুম্বক বানিয়ে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তড়িৎ প্রবাহী তারের চুম্বকের প্রভাব, তড়িৎ প্রবাহী তারের উপর, একটা তারের উপর কীভাবে চুম্বকের প্রভাব হয় এই ব্যাপারটা দেখো। একটা চুম্বক অন্য চুম্বকের সমমেরুতে বিকর্ষণ, যে সমমেরুতে বিকর্ষণ আমরা জানি যে সেম থাকলে বিকর্ষণ করবে, আর বিপরীত উল্টাপাল্টা থাকলে, মানে একটা নর্থ সাউথে আকর্ষণ আর সাউথ বা নর্থ নর্থে কী করবে, বিকর্ষণ করবে, এই ব্যাপারটা। একটা চুম্বক ক্ষেত্রে যদি একটা তার রাখা হয়, মানে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা তার রাখা হয় এবং সেই তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তাহলে তারটি চুম্বক ক্ষেত্র তৈরি করার কারণে একটি বল অনুভব করবে। বুঝতে পারছি ব্যাপারটা, দেখো কি হচ্ছে, দেখো একটা চুম্বক ক্ষেত্র নিলাম আমরা, এটা মনে করি একটা ম্যাগনেটিক ফিল্ড, এটার মধ্যে একটা তারকে রাখলাম আমরা, যে কোনো একটা তার, এটা একটা মোটা একটা তারকে রাখলাম এবং এই তার দিয়ে কারেন্ট পাস করলাম, কী করলাম, কারেন্টকে পাস করলাম। দেখো একটা ম্যাগনেটিক ফিল্ড বাইরে আসে, আরেকটা কিন্তু এই কারেন্ট পাস করার ক্ষেত্রে, মানে কারেন্ট যেহেতু পাস করলাম, তাহলে অটোমেটিক আগের নিয়ম অনুসারে কী জানি আমরা, কারেন্ট পাস করলে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, এই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয় এবং কারেন্ট যায়, এই জায়গাতে এই তারটা বা এই জায়গায় একটা নতুন বলের আবির্ভাব হয়, কি হয়, বল, একটা ফোর্সের সৃষ্টি হয়ে যায়। একটা চৌম্বক ক্ষেত্র, একটা তার যেটা দিয়ে ইলেকট্রিসিটি পাস করতেছে, সেক্ষেত্রে একটা বল চলে আসে, বুঝতে পারছি। তাহলে চৌম্বক ক্ষেত্র তৈরি করার কারণে একটি বলের অনুভব হয়, ঠিক আছে। ওই বলটা সম্পর্কে আমরা জানবো, দেখা যাচ্ছে এখানে একটা বল অনুভব হচ্ছে, যার কারণে এটা কি করছে, একটু মানে বেঁকে গেছে, যেমন তো ছিল উল্টা হয়ে গেছে, ঠিক আছে। দেখো এটা আমরা আরেকটু সামনে গেলে বুঝবো, যখন আমরা মোটর বলবো, মোটর সম্পর্কে পড়বো না, তখন আমরা আলো ব্যাটার জানবো, ঠিক আছে। এই জিনিসটা একটু চিন্তা করে রাখো, কেমন একটা বল অনুভব হবে, অর্থাৎ ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ড থাকবে, ওখানে একটা বলের ব্যাপার আছে, ওটা আমরা সামনে দেখবো, ঠিক আছে। ডেমনস্ট্রেশন ভালোভাবে দিলেই মাথায় ঢুকবে, এছাড়া না। দেখো এখন আমরা ডিসি মোটর, দেখো ডিসি এসি, এই ব্যাপারগুলো কিন্তু অনেকবার শুনছি। এসি মানে কি অল্টারনেটিং কারেন্ট, আর ডিসি মানে কি ডিরেক্ট কারেন্ট। মানে কি অল্টারনেটিং কারেন্ট মানে কি, যেটা কি করবে, সময়ের সাথে পরিবর্তিত হইতে থাকবে, এটা হচ্ছে এসি প্রবাহ, ঠিক আছে। এতটুকুই জানো, এরপরের চ্যাপ্টারে আমরা এটা ভালোভাবে জানবো, আরেকটা চ্যাপ্টারে এটা পড়বো। আরেকটা হচ্ছে ডিসি প্রবাহ, মানে কি ডিরেক্ট কারেন্ট, কোনো চেঞ্জ দেখাবে না, ক্লিয়ার কিনা, এতটুকু মাথায় রাখো। ওকে, এখন ডিসি মোটরকে আমরা বেসিকলি এই যে ছোটোবেলায় একটা কার বা যে কোনো একটা ইলেকট্রিক্যাল জিনিস আনলে আমরা কী করি, ধূপ করে ভেঙে ওখান থেকে মোটরটা বের করে আমরা ফ্যান ট্যান বানাই, এগুলো আমি ছোটোবেলা অনেক করতাম। যেসব মোটর আমরা দেখতে পাই না, এগুলো সবগুলো হচ্ছে ডিসি মোটর। কি মোটর, ডিসি মোটর, ঠিক আছে। সো ওই টাইপের একটা মোটর কীভাবে কাজ করে, এটা আমরা দেখবো, ঠিক আছে। আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি তোমাকে। দেখো এই মোটরের ব্যাপারটা, এই যে ডিসি মোটর, এটা আমরা ওই পরে স্লাইডে একটু ভালোভাবে দেখবো, ঠিক আছে। এই জায়গায় একটু স্কিপ করি আমরা, এখানে কয়েকটা জিনিস লিখছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে কি মোটরের মধ্যে অনেকগুলো পাক থাকবে, একটা আর্মেচার থাকবে। আর্মেচার মানে কোনটা জানো, ওই যে লোহার একটা অংশ থাকে না, যেখানে তারগুলো পেঁচানো থাকে, ওটাকে আর্মেচার বলে আর কি। সো কী কী থাকে এগুলো আমরা সবাই জানি বেসিক্যালি, যারা আমরা এখন এসএসসিতে আছি। আমি তোমাদেরকে বস কনসিডার করতেছি, কারণ আমরা জানি, আমরা সবাই কিন্তু মোটরটারে খুলছি একবার, ভাঙছি, ভেতরের জিনিসপত্র জানি। তাহলে আর্মেচার হচ্ছে শক্ত লোহার যে অংশটা, যেখানে ওই যে তামার তারগুলো পেঁচানো থাকে, ঠিক আছে, আর পাক দেয়া অনেকগুলো তার থাকবে। এরপরে একটা রডের মতো থাকবে যেটা ঘুরবে,
এই ব্যাপারগুলো আমরা জানি, এবং নিচে দিয়ে ইলেকট্রিসিটি দিই আমরা। এটা আমরা মোটরের বেসিক চিন্তা। আমি লাস্টে মোটর পড়াবো, তখন এই ব্যাপারগুলো বুঝবো আর কি। দেখো, তড়িৎচুম্বক আবেশ মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আবেশ মানে কি? ইন্ডাকশন, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এটা মানে কি দেখো, এটা একটু জানি। এটা এই যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তাড়িৎচুম্বক আবেশ, এটা কে চিন্তা করছিল? ওয়ারস্টেড নামে একজন বিজ্ঞানী। ওয়ারস্টেড নাম শুনছো? দেখো, কোনো একটা পরিবাহী তারের লুপের ভেতর যদি চুম্বক ক্ষেত্র পরিবর্তন করা হয়, তাহলে সেই গ্রুপের ভেতর তড়িৎচালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? ইএমএফ তৈরি হয়। এটা মানে কি জানো? মানে কি তড়িৎ সৃষ্টি হওয়ার একটা প্রবণতা, এরকম একটা চিন্তা করতে পারে। ইএমএফ তৈরি হয় যেটা সেই লুপের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করতে পারে। এই বিষয়টি ব্যবহার করে বিদ্যুৎ জেনারেটর তৈরি করা হয়েছে। কি হচ্ছে আবার একটু পরে দেখো, কোনো একটা পরিবাহী তারের লুপের ভেতর দিয়ে যদি চৌম্বক ক্ষেত্র পরিবর্তন করে, এটা তারের লুপ, তার মানে এখানে কারেন্ট দিছি, একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। ওই চৌম্বক ক্ষেত্র যদি পরিবর্তন করা হয়, তাহলে ভেতরে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স মানে ইলেকট্রিসিটি জেনারেট করার মতো একটা শক্তি তৈরি হবে। বুঝতে পারছি ব্যাপারটা? দেখো কি হচ্ছে, দেখো এই তার এখানে পেঁচানো তার নিলাম আমরা অনেকগুলো, দেখো পেঁচানো তার নিলাম। এই তারের মধ্যে বেসিক্যালি উইদাউট এনি ইলেকট্রিসিটি আমরা ইলেকট্রিসিটি দিয়ে চুম্বক ক্ষেত্র তৈরি করব না। এই কেসে তড়িৎচুম্বক আবেশের ক্ষেত্রে করব না। আমরা কি করব? বেসিক্যালি একটা তার নিব, এভাবে পেঁচায় কুণ্ডলিত করে এখানে কি করবো? একটা ডিটেক্টর লাগাবো। ডিটেক্টর ইট কুড বি মানে কি হতে পারে? এটা দেখো, এটা কি মানে যেটা হচ্ছে ইলেকট্রিসিটি ডিটেক্ট করবে। যখন ইলেকট্রিসিটি পাবে তখন এই ডিটেক্টরটা আমাদেরকে কি দেখাবে? মানে সরে যাবে, বা আমাদেরকে এই যে কাঁটাটা এভাবে করে দেখাবে যে ইলেকট্রিসিটি আছে, ঠিক আছে? ওকে, দেখো এখন দেখো এই তারের ভেতর দিয়ে চিন্তা করো, যখন আমরা একটা চুম্বককে ঢোকাবো, দেখো একটা চুম্বক, একটা নর্থ প্রান্ত, একটা চুম্বককে ঢোকাইলাম, তার মানে এই চুম্বকের এখানে একটা ক্ষেত্র আছে না? এই ক্ষেত্রটা এটার সাথে ইন্টারাক্ট করবে। ইন্টারাক্ট করে এখানে কি হবে? একটা ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য আমাদেরকে কি ইলেকট্রোমোটিভ ফোর্সের সৃষ্টি হবে, যেটা দিয়ে বুঝবো যে যখন একটা তারের কুণ্ডলীর মধ্যে আমি যখন একটা চুম্বক ঢোকাবো, তখন এখানে বিদ্যুৎ উৎপন্ন হবে বা ইলেকট্রিসিটি আসবে, এরকম একটা চিন্তা করতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? উইদাউট ক্রিয়েটিং এনি ন্যাচারাল প্রসেস। নর্মালি একটা চুম্বককে যদি একটা তারের কুণ্ডলীর মধ্যে ঢুকাই, সেক্ষেত্রে একটা এখানে বিদ্যুৎ পাওয়ার একটা প্রবণতা দেখা যাবে, ওইটাকে আমরা বলি তারের চুম্বক আবেশ। বুঝতে পারছি? একটা বেসিক চিন্তা। তাহলে একটি তারের কুণ্ডলিতে চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করার সময় কুণ্ডলীর ভেতরে ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করাকে তারের চুম্বক আবেশ বলে, ঠিক আছে? এই যে বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা, এই ভোল্টেজকে আবিষ্ট ভোল্টেজ এবং বিদ্যুৎ প্রবাহকে আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ বলে। এটাই বেসিক চিন্তা। ওকে, এরপর দেখো জেনারেটর আমরা অনেকবার দেখছি। জেনারেটর হচ্ছে একটা মোটরের উল্টা কাজ করে। একটা মোটর কি করে? দেখো একটা মোটরকে দেখাই আমি, এখানে হচ্ছে ইলেকট্রিসিটি দিব, এখানে ইনপুট, এখানে হচ্ছে মোটরটা ঘুরবে, রোটেশন দেখাবে, ঠিক আছে? তো এদিকে ইলেকট্রিসিটি দিব আমরা, এখানে ইলেকট্রিসিটি দিলে এটা ঘুরে। জেনারেটর কি করে? উল্টা। আমি যদি কোনোভাবে এটাকে ঘুরাইতে পারি, এদিক থেকে ইলেকট্রিসিটি পাবো আমরা। এটা বেসিক একটা জেনারেটরের চিন্তা, ঠিক আছে? দেখো, ডিসি মোটরের আর্মেচারকে ঘোরালে সেটা ডিসি বিদ্যুৎ প্রবাহ দেয়, এসি মোটরের আর্মেচারকে ঘোরালে সেটা এসি বিদ্যুৎ প্রবাহ দেয়। ব্যাপারটা কি জানো? ডিসি মোটরটা দেখো, দেখো ডিসি মোটরের কাজ কি? যে কোনো একটা বেসিক মোটর যেটা আমরা দেখে আসছি, কি হয় দেখো, একটা মোটর এই টাইপের থাকে, মনে করি এটা মাথা, এটা ঘুরতে থাকে। তাহলে এদিকে আমরা একটা মোটরের মধ্যে একটা ব্যাটারি দিলাম। একটা ব্যাটারি জানো, একটা ব্যাটারিতে সবসময় কী প্রবাহ থাকে জানো? ডিসি প্রবাহ থাকে। ব্যাটারিতে কি থাকে? ডিরেক্ট কারেন্ট বা ডিসি প্রবাহ, এসি থাকে না, ঠিক আছে? একটা ব্যাটারি লাগাই এই মোটরটাকে ঘোরাচ্ছি, তাহলে এটা কি? ডিসি প্রবাহ দিলাম, এটা ঘুরতেছে। এখন দেখো, আমি যদি উল্টাভাবে এটাকে ঘুরাইতে পারি, তাহলে এটার পেছন থেকে আমরা কি পাবো? ডিসি বিদ্যুৎ প্রবাহ পাবো। আর যদি একটা এসি বা অল্টারনেটিং কারেন্ট দিয়ে ঘোরানো একটা মোটরকে উল্টাভাবে ঘোরাই, সেক্ষেত্রে আমরা তার ব্যাকআপ হিসেবে এসি বিদ্যুৎ প্রবাহ পাবো। এসি ডিসি আমরা একটু ভালোভাবে সেমিকন্ডাক্টর রিলেটেড যে চ্যাপ্টারটা আছে ওইটাতে ভালোভাবে দেখবো, ঠিক আছে? ওকে, তাহলে জেনারেটরের এইসব ব্যাপার তো আমরা জানি বেসিক্যালি। মোটরের উল্টাই হচ্ছে জেনারেটর। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক চলে আসলো, যেটা হচ্ছে ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা একটু ভালোভাবে দেখব এবং ওইটা রিলেটেড কয়েকটা সমস্যা আমি দেখাবো। এই চ্যাপ্টার থেকে ওগুলোই আসবে, ঠিক আছে? এই ট্রান্সফরমারটা ভালোভাবে বুঝতে পারলেই আমাদের চ্যাপ্টারটা মোটামুটি শেষ। আরগুলো হচ্ছে বেসিক চিন্তা ভাবনা, ইন্ট্রোডাকশন ক্লাস, ঠিক আছে? দেখো, ট্রান্সফরমারের এখানে অনেক কিছু কথাবার্তা লিখছে, তোমরা পড়বা। দেখো, এখানে কি চুম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ তৈরি হয়, এটি ব্যবহার করে ট্রান্সফরমার তৈরি করা হয়, পরিবাহী তারের উপর দিয়ে অপরিবাহী আস্তরণ রয়েছে। আমরা একটু আলাদাভাবে ট্রান্সফরমারটা দেখবো, ঠিক আছে? আমি এখান থেকে দেখাবো না ট্রান্সফরমারটা, এখানে অনেক ইনফরমেশন, সূত্র অনেক কিছু লিখছে, ঠিক আছে? আমরা নিজেরা আলাদাভাবে একটা জায়গা ক্রিয়েট করে ওই জায়গায় আমরা একটু দেখবো কি আমার ট্রান্সফরমারটা, ঠিক আছে? দেখো,
এই জায়গায় উপরের অংশটা তোমরা ভুলে যাও, আমরা এই জায়গাতে একটু ট্রান্সফর্মারটা শেখার চেষ্টা করি, ঠিক আছে? দেখো এখানে হয়ে যাবে ট্রান্সফর্মার। দেখো ট্রান্সফর্মারটা প্রথমে একটু দেখাই। দেখো ট্রান্সফর্মার কি, আমরা মাঝে মাঝে যখন রাস্তা দিয়ে হাঁটি দেখি কি দুইটা পিলার আছে এরকম, পিলারের মধ্যে একটা এত বড় একটা বক্স, এটাই হচ্ছে ট্রান্সফর্মার। আমরা সবাই কিন্তু দেখেছি, ঠিক আছে? সো বেসিক্যালি এটাকে যদি আঁকাইতে চাই আমরা এভাবে আঁকাইতে পারি ট্রান্সফর্মারটাকে। দেখো কীভাবে, দেখো এটা মুছে ফেলি। দেখো ট্রান্সফর্মারটা মোটামুটি দেখতে এমন এরকম একটা অংশ, এটা 3 ডাইমেনশনাল, আমি 2 ডাইমেনশন এইভাবে আঁকতেছি, ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার। দেখো এটা একটা ট্রান্সফর্মার, যেই জায়গায় দেখো এখানে এক পাশে একটা অংশ থাকবে, এই পাশে একটা হাতের মতো অংশ থাকবে, ঠিক আছে? দেখো 2 ডাইমেনশনাল তো এই জন্য, ওকে, এরকম একটা অংশ। এটাকে বলবো লোহার মজ্জা, একটা লোহা দিয়ে তৈরি, ঠিক আছে? এইটার চারপাশে কিছু তার পেঁচানো থাকবে, কি থাকবে? তার। দেখো এরকম তার, ঠিক আছে? আমি এখানে অল্প পরিমাণ তার দিলাম, এই হাতে একটু বেশি বেশি তার দিব, তার একটু ঘন আর কি, অতিরিক্ত তার। এখানে তারের প্যাচ এই বাম পাশে বেশি, ডান পাশে এখানে একটু তারের প্যাচ কম, এখানে তারের প্যাচ বেশি, ঠিক আছে? এদিক থেকে আমরা কারেন্ট ইনপুট দিব, ইলেকট্রিসিটি ইনপুট দিব, ঠিক আছে? ইলেকট্রিসিটি কি দিব? ইনপুট দিব। ই না লিখে আমরা জাস্ট এখানে আই লিখলে ইট উইড বি বেটার। দেখো ইলেকট্রিসিটি ইনপুট দিব। মাথায় রাখবা ট্রান্সফরমারে সব সময় ইচ অ্যান্ড এভরি টাইম আমরা এসি কারেন্ট দিব। সবসময় কি কারেন্ট? এসি কারেন্ট, অর্থাৎ যেটা চেঞ্জ হবে, দিক পরিবর্তী, যেটা চেঞ্জ হবে, অল্টারনেটিং কারেন্ট দিব। ডিসি কারেন্ট দিলে ট্রান্সফরমার কাজ করবে না। এসি কারেন্ট কারা? পিডিবি থেকে যেসব কারেন্ট আসে, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড, বেসিক আমাদের আমাদের বাসার মধ্যে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো জায়গা বলতে ডেভেলপ যে কোনো জায়গায় যেসব কারেন্ট আছে সব কিছু হচ্ছে এসি টাইপের কারেন্ট, বুঝতে পারছি? এসি কারেন্ট। তো একটা ট্রান্সফরমারে অলওয়েজ এসি কারেন্ট দিতে হবে। তো এখানে একটা ট্রান্সফরমারের 2টা অংশ দেখতে পাচ্ছি, যেখানে একটা অংশের মধ্যে আমি কিছু তার পেঁচাইলাম যেটা হচ্ছে কম ঘন, আরেকটা অংশের মধ্যে তার পেঁচাইলাম একটু বেশি ঘন আর কি, ঠিক আছে? কি হয় দেখো, এটা এখানে যে কম পরিমাণ তার পেঁচাইছি এটাকে আমরা বলি মুখ্য কুণ্ডলী। কি বলি? মুখ্য কুণ্ডলী। দেখো আমি একটা কালার নিয়ে কিছু লিখি। দেখো মুখ্য কুণ্ডলী। তো এখানে কিছু প্যাচ আছে না, প্যাচ, কিছু তারের প্যাচ, যেটা হচ্ছে কম, এটার তুলনায় কম। তো মুখ্য কুণ্ডলীতে যতগুলো তার পেঁচাবো ওই প্যাচ যে তারের প্যাচ সংখ্যাকে আমরা বলি NS, বুঝতে পারছি? সরি, NP, মানে কি প্রাইমারি, কি পরিমাণ তার আমরা প্রাইমারিতে পেঁচাইলাম, এটাকে প্রাইমারি, এটাকে সেকেন্ডারি চিন্তা করব। তাহলে প্রাইমারিতে যে সংখ্যক তার আমি পেঁচাইছি ওটাকে NP ধরবো। এটা একটু ক্যাপিটাল না ধরে স্মল ধরবো, সরি, কারণ ওই তোমাদের বইয়ের সাথে একটু মিললে পড়ালেখা একটু সুবিধা হবে আর কি, তোমাদের কালারটাও একটু চেঞ্জ করি আমি। দেখো এটাকে আমরা NP ধরবো, প্রাইমারিতে কতগুলো তার আমি পেঁচাইলাম। আর এটাকে বলি, এটাকে মুখ্য, এটাকে গৌণ বলি, প্রাইমারি সেকেন্ডারি। আর সেকেন্ডারিতে যতগুলো তার পেঁচাইছি আমি ওটাকে আমরা বলি NS, সেকেন্ডারি নাম্বার অফ কয়েল, এই ব্যাপারটাকে NS। প্রাইমারিতে কিছু ভোল্টেজের কাজ আছে যেটাকে আমরা EP বলি, ইপিও বলতে পারি আমরা, VPও বলতে পারি, VP এটাও বলতে পারি, ঠিক আছে? আমরা ইপিটাকে রাখবো এখানে, ঠিক আছে? EP অর VP সেম ব্যাপার। তাহলে প্রাইমারিতে কিছু ভোল্টেজের ব্যাপার আছে যেটাকে ইপি ধরবো আমরা, সেকেন্ডারিতে কিছু ভোল্টেজের ব্যাপার আছে যেটাকে আমরা ES ধরবো। প্রাইমারিতে কিছু কারেন্টের ব্যাপার আছে, IP আছে, সেকেন্ডারিতে কিছু কারেন্টের ব্যাপার আছে যেটাকে IS ধরবো। এই প্রপার্টিগুলো একদম বেসিক একটা ট্রান্সফরমার। এখন দেখো ট্রান্সফরমারের কাজটা কি ওটা আগে একটু জানি, তারপর অঙ্ক বা সূত্র এগুলোতে ঢুকবো আমরা। একটা ট্রান্সফরমার কাজ কি করে? একটা পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে কিন্তু অনেক পরিমাণের কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। বড় বড় খাম্বার মধ্যে যে তারগুলো দেখো মোটা মোটা, অনেক কিন্তু বিদ্যুৎ ওর মধ্যে আছে। কিন্তু আমার বাসার মধ্যে আমি চালাচ্ছি মোবাইল, টেলিফোন, একটা পিসি বা তোমার টিভি, ফ্রিজ, এইসব ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির মধ্যে সর্বোচ্চ 220 ভোল্ট দরকার হয়। এই ভোল্টেজটা থাকলেই ওটা চলতে পারে। কিন্তু বড় বড় খাম্বার তারের মধ্যে যেই পরিমাণ কারেন্ট থাকে, প্রায় 2000 ভোল্ট, 10,000 ভোল্ট, 20,000 ভোল্ট, অনেকটুকু শক্তিশালী কারেন্ট থাকে। ওটা যদি এসে তোমার পিসির মধ্যে দাও, তুমি ধূপ করে ফুটে যাবে, মানে লোডটা নিতে পারবে না, এভাবে চিন্তা করতে পারে। তার মানে কি, পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে যে কারেন্টটা আসবে ওটাকে কিন্তু কমাইতে হবে, বা এভাবে চিন্তা করতে পারি। অলরেডি এগুলো হচ্ছে চিন্তা যে ওটার ইন্টেন্সিটি কমাই, ছোট করতে হবে, ওইটাকে ছোট করে আমি ব্যবহার করতে পারবো। ডাইরেক্ট ওখান থেকে নিয়ে যদি কানেকশন দিই, ধূপ করে ফুটে যাবে, এটা
এভাবে চিন্তা করা যায়, একটু নিজেদের ওয়েতে শিখা আর কি এটা, ঠিক আছে। সো দেখো ট্রান্সফরমার কী করে জানো, যে কারেন্টটা আমি সাপ্লাই দিব ওটাকে কী করবে, ওটার ভোল্টেজটাকে বাড়াই দিবে, ইলেকট্রিসিটিটাকে কমাই দিবে। মানে ব্যাপার বুঝছো, যে যতটুকু ইলেকট্রিসিটি আসতেছে, যত স্ট্রং ইলেকট্রিসিটি, ওই ইলেকট্রিসিটিটাকে উইক করে দিবে, যেটা দিয়ে আমাদের বসত বাড়ির যে জিনিসপত্র এটা চলবে। কিন্তু ভোল্টেজ যা ছিল আগে, ভোল্টেজটাকে কী করবে, বাড়াই দিবে। এই কথাটা একটু মাথায় রাখো। এবার আমরা একটু দেখি কি হয়। দেখো আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা নর্মালি এটা যেহেতু প্রাইমারি কয়েল, প্রাইমারি চিন্তার মধ্যে যে পাক সংখ্যা দেখো কম, যেহেতু এটাকে আমরা ধরলাম 20টা পাক আছে এখানে, মানে 20টা তারের প্যাচ আমি প্রাইমারিতে দিলাম। সেকেন্ডারিতে আমি দিলাম 200টা পাক। দেখো এটা থেকে এটা কিন্তু অনেক বেশি, 10 গুণ বেশি, ঠিক আছে। আমাদের একটা সূত্র শিখতে হবে এখান থেকে। সূত্রটা হচ্ছে এমন, সূত্রটা দেখি এবং সূত্রটা দেখার পরে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। এটা ব্যাটার ওয়ে, ঠিক আছে, মানে এটা বোঝার একটা ব্যাটার ওয়ে। আমরা একটা সূত্র জানি যেটা হচ্ছে এরকম, যে এনপি ডিভাইডেড বাই এনএস ইজ ইকুয়াল টু ইপি ডিভাইডেড বাই ইএস ইজ ইকুয়াল টু আইএস ডিভাইডেড বাই আইপি। এই জায়গায় একটু ভিন্ন, পিএস এসপি। দেখো এটা মানে কি, দেখো আমি মুখ্য কুণ্ডলিতে পাক দিলাম 20টা, গৌণ কুণ্ডলিতে পাক দিলাম 200টা, ঠিক আছে। সো ওই ক্ষেত্রে এই যে ইপি, যেটাকে আমরা ভোল্টেজ বলছি, ইএস যেটা ভোল্টেজের কেমন পরিবর্তন হচ্ছে দেখো, এনপিএনএস 200 আর 20, তাহলে কেমন হচ্ছে 200, এনপি হচ্ছে 20 আর এনএস হচ্ছে 200, এটার অনুপাত কত, 1/10। তার মানে কি, এই অনুপাতটা যদি এই জায়গাটা মেনটেন করতে চাই, তখন কি হবে, এই ইপিটাকে কম হইতে হবে না, ইপিটাকে লেস দেন হইতে হবে ইএস থেকে, তাই না? তখনই কিন্তু আমি 1/10 পাইতে পারি। যদি ইপিটা বড় হয় তাহলে কিন্তু নিচ থেকে উপরে কাটিয়ে দিব, তখন কিন্তু ফ্র্যাকশন আসবে না, পূর্ণ সংখ্যা চলে আসবে, বুঝতে পারছি? তাহলে এনপি এনএস এটাকে বজায় রাখার জন্য ইপি ইএসকে চেঞ্জ হইতে হবে, যেখানে ইপিটা ছোট হইতে হবে, কারণ এটা আর এটা সমান। তাহলে ইপি ছোট মানে কি, এই মুখ্য কুণ্ডলীর ভোল্টেজটাকে কম হইতে হবে আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজটাকে বেশি হইতে হবে। ব্যাপারটা বুঝছো? যখন আমি কম পাক এনপিতে কম পাক দিব, অটোমেটিক যে ভোল্টেজটা এখানে ক্রিয়েট হবে, এসি কারেন্টের জন্য যে ভোল্টেজটা ক্রিয়েট হবে ওইটা কম থাকবে, আর এ পাশে অটোমেটিক অনেক বেশি একটা ভোল্টেজ ক্রিয়েট হয়ে যাবে, বুঝছো? মানে রেশিওটা বুঝছো, মানে সূত্রের সাথে চিন্তাটা করতে পারতেছো। এসি কারেন্ট দিলাম, এখানে একটা ভোল্টেজ তো থাকবেই, ওই ভোল্টেজটা অটোমেটিক এ পাশে গিয়ে বেড়ে যাবে। তো ভোল্টেজ বেড়ে যাবে, তার মানে কি, ইলেকট্রিসিটিটা কমে যাবে। এই যে এটা যেহেতু উল্টা, তার মানে কি, এই পাশে ইলেকট্রিসিটি 10 থাকলে এখানে হয়ে যাবে 2, আর ভোল্টেজ যদি থাকে 2 হয়ে যাবে 10। ভোল্টেজ বেড়ে যাবে, ইলেকট্রিসিটি কমে যাবে। এই সূত্রটা থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি। তাহলে দেখো ভোল্টেজকে কিন্তু আমরা বাড়াই দিলাম আর ইলেকট্রিসিটিটাকে কমাই দিলাম, যে ইন্টেন্সিটি আমাদের যে কোনো যন্ত্রপাতি সহ্য করতে পারবে। তাহলে এই সূত্রটা মানে বুঝছো কি, আশা করি এই চিন্তাটা করতে পারবা। অঙ্কগুলো বেশি সোজা, যে কোনো কেউ করতে পারে, কিন্তু এভাবে করে একটু যদি পড়তে পারো বা চিন্তা করতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য লাভ আছে। তুমি এভাবে করতে পারলে নিজের ডেভেলপমেন্ট হবে। একটু চিন্তা করতে পারলে, একটু কমপ্লেক্স লাগবে, কিন্তু জিনিসটা চিন্তা করতে পারাটা অনেক মজার। তাহলে এই সূত্রটা এভাবে, যে এটা বা এই এনপি যদি কম থাকে এনএস বেশি হবে, এটাকে মিলানোর জন্য আলটিমেটলি এ পাশের ভোল্টেজটা বেড়ে এখানে অনেক বেশি হয়ে যাবে, আর এ পাশে যে ইলেকট্রিসিটি দিচ্ছি ওটা এ পাশে গেলে কমে যাবে। তো এভাবে করে আমরা চাইলে কী করতে পারি, ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করতে পারি। এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে এটাই, যে ইলেকট্রিসিটিটাকে কন্ট্রোল করা, মানে বিভবটাকে কন্ট্রোল করা। নিম্ন বিভব থেকে মাঝে মাঝে উচ্চ বিভব বানায় ফেলবো, উচ্চ বিভব থেকে মাঝে মাঝে নিম্ন বিভব বানায় ফেলবো। তাহলে উচ্চ নিম্ন বিভবের ব্যাপারের সাথে সাথে কিন্তু ইলেকট্রিসিটিটাও চেঞ্জ হইতে থাকবে। ক্লিয়ার কিনা? এটা হচ্ছে ট্রান্সফরমারের বেসিক কাজ। তো 2 রকমের ট্রান্সফরমার আছে, একটা হচ্ছে স্টেপ আপ, একটা স্টেপ ডাউন। একটাকে আমরা বলতে পারি স্টেপ আপ, যেটা হয় সেটাতে এনপি, মানে যেটা স্টেপ আপ বলতে পারি, যেটাকে এনপিটা ছোট থাকে, এনএসটা বেশি থাকে, অর্থাৎ কি, এ পাশে কম প্যাচ এ পাশে বেশি প্যাচ, তার মানে এটা কি, স্টেপ আপ। দেখো মানে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, এনপিটা ছোট এনএসটা বেশি, অর্থাৎ এখানে বেশি পাক এখানে কম পাক, যেটাকে স্টেপ আপ বলে থাকি, ঠিক আছে। আর এ পাশে যদি বেশি প্যাচ দিই, অনেকগুলো প্যাচ, আর এ পাশে যদি কম প্যাচ থাকে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে স্টেপ ডাউন। তাহলে একটা আরেকটার উল্টা আর কি, একটাতে বিভব বেড়ে গেলে আরেকটাতে বিভব কমে যাবে। তাহলে স্টেপ আপ স্টেপ ডাউন, এই দুইটা মানে দুইটা হচ্ছে অ্যাফিলিয়েশন ট্রান্সফরমারের। ক্লিয়ার কিনা? বেসিক্যালি এই সূত্রটা মাথায় রাখলে আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারি।
এখন আমরা অঙ্ক করে দেখবো। দেখো অঙ্কগুলো করলে বেসিক অঙ্কগুলো খুবই বেসিক, একদম ইজিলি পারা যায়, ঠিক আছে। দেখো আমরা কয়েকটা অঙ্ক করবো এখন, এই যে উপরের কয়েকটা অঙ্ক আমি দেখাই। এটাই ছিল বেসিক ট্রান্সফর্মারের চিন্তা। আশা করি বুঝতে পারবা, তোমরা নিজেরাই করতে পারবা। সূত্রটা লিখবা, এরপর অঙ্কটা সমাধান করবে। এগুলো আর কোনো কমপ্লেক্সিটি আসলে নাই আর কি। দেখো এখানে কি বলছে, আমাদের সূত্রটা আবার লিখি। দেখো এনপি বাই এনএস ইজ ইকাল টু ইপি বাই ইএস ইজ ইকাল টু আইএস বাই আইপি। যেহেতু কারেন্টটা কমবে এই জন্য উল্টা হবে। এটা লিখে ফেলবো প্রথমে। লিখার ফলে দেখো আমাদের লিখার পরে কি করবো, আমরা কী কী ডেটা দেওয়া আছে একটু দেখি। ডেটাগুলো লিখলেই হয়ে যাচ্ছে। একটা ট্রান্সফর্মার প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা, প্রাইমারি কয়েল মানে কি, এটা আর কি, তাহলে এনপি প্রাইমারি প্যাচ সংখ্যা, এটা দেওয়া আছে 100। সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা হচ্ছে 1000, তাহলে এনএস এটা হচ্ছে অটোমেটিক 1000। দেখো এই ইনফরমেশন থেকে আমি বলে দিতে পারি এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন। যেহেতু এনপিটা এনএস থেকে কম, সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি স্টেপ আপ, একটা স্টেপ আপ ট্রান্সফর্মার বলতে পারি। মাঝে মাঝে এটা বেরো আসতে পারে, ঠিক আছে। তো আমরা কিন্তু পাক সংখ্যা দেখে বলে দিতে পারতে হবে আমাদের যে এটা কি স্টেপ ডাউন নাকি স্টেপ আপ। পরে হয়তো বা বলতে পারি স্টেপ আপের কাজ কি, স্টেপ ডাউনের কাজ কীভাবে করে হালকা পাতলা কমপ্লেক্স করতে পারে। তাহলে এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। এরপর দেওয়া আছে দেখো প্রাইমারি কয়েল দিয়ে 10 ভোল্ট ডিসি দেওয়া হলো, 10 ভোল্ট ডিসি, বেসিক্যালি ডিসি কারেন্ট দিলাম, 10 ভোল্টের ডিসি কারেন্ট দিলাম। 10 ভোল্ট প্রাইমারি কি দিয়ে, প্রাইমারি কয়েল দিয়ে। তাহলে কি হচ্ছে, এ পাশে ভোল্ট, যেহেতু ভোল্টেজ তাহলে ইপি, তাই না, ভোল্টেজ বা ইপি বা ভিপি লিখতে পারি বলছি। তাহলে ইপি যেটা প্রাইমারি দিয়ে কত দিতে, 10 ভোল্ট, ঠিক আছে। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ কত, তাহলে যেহেতু এটা একটা এটা যেহেতু বাড়ছে, তার মানে এখানে ভোল্টেজটা কিন্তু অনেক বেড়ে যাবে। তাহলে এখানে চাচ্ছে ইএসটা কি, আমরা অটোমেটিক থিওরি থেকে এটা বলতে পারি। তাহলে এটা জাস্ট এতটুকু লিখবা, এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু ইপি বাই ইএস, এই মানগুলো বসাই দিবা, ইএসটা বের করে ফেলবা। ডু ইট অ্যাট ইউর ওন, খুবই বেসিক চিন্তা। ওকে, এরপর দেখো পরবর্তীটা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় আরেকটা প্রবলেম দেখছি হচ্ছে একটি ট্রান্সফরমারের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা মানে এনপি দেওয়া আছে, সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা এনএস দেওয়া আছে। প্রাইমারি কয়েল দিয়ে এত ভোল্টের এসি দেওয়া হলো, সেকেন্ডারি ভোল্টেজ কত, খুবই বেসিক, সেমভাবে চিন্তা করবা, একই রকম। মাঝে মাঝে আসতে পারে কি জানো, শক্তির একটা আসতে পারে, মানে এই পাশের মানে এই পাশে শক্তি আর এই পাশে শক্তির কী অবস্থা হবে। আমরা কি জানি শক্তির সূত্রটা কি, একটা শক্তি যদি চিন্তা করি, এই পাশে যে পরিমাণ শক্তি থাকবে এই পাশে সেম পরিমাণ শক্তি থাকতে হবে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা একটু চিন্তা করবা, নিজেরা একটু জিনিস চিন্তা করো যে একটা ট্রান্সফরমারের এক হাতে যেই শক্তিটা থাকবে, এই পাশে যেই শক্তি, এই পাশে শক্তি কি সেম থাকবে, সেম থাকলে কেমন টাইপের থাকবে, একটু ঘাটো, একটু চেষ্টা করো, আশা করি এটা বের করতে পারবা, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা আননোন থাকুক। এখন আমাদের লাস্ট জিনিস মোটরের ব্যাপারটা একটু দেখাই আমি, যেটা স্লাইডে নাই। মোটর কিভাবে কাজ করতেছে, ওই যে ঘূর্ণন একটা বল জেনারেট হবে বলছি না, ওইটা কীভাবে হবে ওইটা একটু দেখাচ্ছি, ঠিক আছে। একটা মোটর কীভাবে ঘুরে, যে মোটরগুলো আমরা সারা জীবন খোলাখুলি করলাম, একটা মোটর কীভাবে ঘুরতেছে দেখো, ঠিক আছে। এটা একটু আমি একটু দেখানোর চেষ্টা করি, দেখো কী হচ্ছে। একটা মোটরের প্রথমে একটা বেসিক সেট আপ দিব আমরা। দেখো এই মোটর ঘোরার জন্য আমরা একটা রুল শিখবো, রাইট হ্যান্ড থাম্ব রুল শিখছি না, ওরকম একটা রুল শিখবো। এটা হচ্ছে ইন্টারের একটা চিন্তা, ইন্টারমিডিয়েটে তুমি এটা পড়বা, কিন্তু এখন একটু বেসিকলি দেখো, একটু দেখাই। একটা মোটর কী থাকে, এখানে একটা মোটরে কী থাকে দেখো, একটা মোটরের বেসিক চিন্তা করি। এই যে ভেতরে যে আর্মেচার থাকে যেটা রোটেট করবে, মনে করি এটা একটা এরকম একটা পাত যেটা রোটেট করবে, ঠিক আছে। এই পাতকে এই পাতের সাথে লাগানো থাকে এরকম একটা অংশ যেটা ঘুরবে, মনে করে ওই যে মোটরের একটা অংশ ঘুরে না, ওই ঘোরার অংশটা আর কি, আলটিমেটলি এটা ঘুরবে, এদিকেও ঘুরতে পারে, কোন দিকে ঘুরবে আমরা জানি না, আলটিমেটলি এখন ডিরেকশন দিব না আমরা এটা ধরলাম, ঠিক আছে। এবং দেখো এখানে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত করতে হবে, দেখো মোটর দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়, ঠিক আছে। মনে করি এখানে একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, আমরা বেসিক একটা ব্যাটারি লাগিয়ে দিলাম, ব্যাটারি দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, মনে করি এদিক থেকে বিদ্যুৎটা যাচ্ছে, বিদ্যুতের ডাইরেকশন হচ্ছে এটা, এভাবে গিয়ে এভাবে সার্কিট ফিল আপ করতেছে বিদ্যুৎ। মোটরের দুই পাশে কিন্তু কী থাকে, চুম্বক থাকে, এই জিনিসটা। তাহলে আমরা এখানে চুম্বক দিয়ে দিই, এখানে একটু চুম্বক আছে, এখানে একটা চুম্বক আছে। এটা কিন্তু একটা বেসিক মোটরের চিন্তা, আমরা যারা মোটর খুলছি সবাই এটা বুঝতে পারতেছি, দেখে বুঝতে পারতেছি কী হচ্ছে। দেখো এখানে এপাশে এটা চাপা টাইপের, মোটরের ভেতরে কি চাপা টাইপের মোটর চুম্বক থাকে না, এগুলো হচ্ছে এই চুম্বকটা, কারেন্ট যাচ্ছে মাঝখানে, এটা ঘুরবে, আর এটা হচ্ছে দণ্ডটা, ঠিক আছে। এটা আমি এভাবে দেখালাম। এখন দেখো একটা মোটর কিভাবে ঘুরে, বা বলছিলাম যে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র থাকলে ওখানে একটা বল আসবে, বল জেনারেট হয়, ঠিক আছে। এই টপিকটার জন্য আমাদের শিখতে হবে ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, যেটাকে বলি কি বলি, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের বাম হস্ত নীতি, ঠিক আছে।
ইন্টারে ভালোভাবে পড়বা। এটা দিয়ে কি বোঝায় দেখো, আমাদের বাম হাতকে আমরা এভাবে করবো। দেখো এভাবে, দেখো কীভাবে করছি। এটা টু ডাইমেনশনাল, তো একটু কষ্ট হতে পারে তোমাদের, কিন্তু জাস্ট বুঝে নাও কী হচ্ছে। দেখো এই বাম হাত না আমার, এটা বাম হাতে এই 3টা আঙ্গুলকে আমরা পারপেন্ডিকুলার রাখবো। পারপেন্ডিকুলার মানে কি, লম্বভাবে। এটার সাথে এটা লম্ব, এটার সাথে এটা লম্ব, এটার সাথে এটা লম্ব, এটার সাথে আবার এটা লম্ব, এভাবে রাখলাম। এইখানে এই যে আমার বৃদ্ধাঙ্গুলি, এটা সবসময় বলকে জেনারেট করবে। কি বল দেখো কেন বলটা আসবে, দেখো এটা একটা কি ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। মানে এটা একটা তড়িৎ ক্ষেত্র, মানে এদিকে তড়িৎ যাচ্ছে, একটা ক্ষেত্র তৈরি করতেছে, যেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এটা একটা চুম্বক ক্ষেত্র। যদি এই দুইটা থাকে, তাদের সাথে সবসময় পারপেন্ডিকুলারলি একটা বল জেনারেট হয়। ক্লিয়ার? তাহলে যেদিকে তড়িৎ থাকবে এবং চুম্বক থাকবে, তার সাথে একটা বল জেনারেট। বল মানে একটা ধাক্কার মতো চিন্তা করতে পারো। ঠিক আছে, এই ব্যাপারটা ক্লিয়ার? লেফট হ্যান্ড রুল অফ ফ্লেমিং। ওকে, এখন দেখো এই মোটরের মধ্যে কি হয়, একটা নির্দিষ্ট ডাইরেকশনে কিন্তু কি যায়, ইলেকট্রিসিটি যাচ্ছে। তার মানে এটা হচ্ছে ইলেকট্রিসিটির ডাইরেকশন না। আমি যদি এটা বরাবর, ইলেকট্রিসিটির বরাবর যদি আমি কি করি, আলটিমেটলি কি করি, আমার আঙ্গুলটাকে বসাই। আর এটা কি, দেখো এই যে এই হাতটাকে আমরা এভাবে বাঁকা করলাম, বাঁকা করে এটা হচ্ছে ম্যাগনেটিক। দেখো এ পাশে ম্যাগনেটিক ফিল্ড আসে না, তাহলে এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড, আর এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে উপরের দিকে যাচ্ছে। আর বৃদ্ধাঙ্গুলি কার দিকে, দেখো আমার দিকে না, আমার হাতের মতো, দেখো আমার দিকে কিনা, আমার দিকে। তার মানে এটা ইলেকট্রিক ফিল্ড, এটা ম্যাগনেটিক ফিল্ড, এদিকে ম্যাগনেটিক ফিল্ড, এদিকে ইলেকট্রিক ফিল্ড। তার মানে এই দুইটার সাথে একটা বল জেনারেট হবে না। বলটা কোন দিকে, আমার দিকে আসবে। দেখো এই আমার দিকে, বৃদ্ধাঙ্গুলিটা আমার দিকে না। তার মানে এদিকে যখন বিদ্যুৎ যাবে, এদিকে তো ম্যাগনেটিক ফিল্ড আসেই। এই জায়গায় এই আর্মেচারটা একটা ধাক্কা খাবে এই পাশে। ধাক্কা খাইলে এটা কী হবে জানো, কীভাবে বোঝাইতাম, আমার কিছু একটা অবজেক্ট আছে, মনে করি এই যে আমার অ্যাডাপ্টারটা ডেস্কের মধ্যে সবসময় থাকে এটা। ওকে, তাহলে কী হচ্ছে, এটা এই টাইপের যে আর্মেচারটা। তাহলে এদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এদিকে বিদ্যুৎ যাচ্ছে আমার দিকে, মানে এই পাশে অ্যাকর্ডিং টু লেফট হ্যান্ড রুল, সরি এটা কিন্তু লেফট হ্যান্ডই কি লিখছি, ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল। ওকে, ঠিক আছে। তাহলে আমার দিকে একটা বল অনুভব হবে, অর্থাৎ এদিকে একটা বল। তখন কী হবে জানো, এটা অটোমেটিক এই পাশে ঘুরে যাবে। দেখো এদিকে ধাক্কা দিলে এটা এদিকে ঘুরে যাবে না, বুঝতে পারছি? এদিকে একটা ধাক্কা খাবে, ধাক্কা খাইলে এটা কী করবে, এদিকে ঘুরে যাবে। ক্লিয়ার? ভেতরের অংশটা কীভাবে অনেক জোরে ঘুরে, কিন্তু এটার মেন কারণ হচ্ছে এটা এভাবে ঘুরে যাবে। ঘোরার পরে এটা ধরে এভাবে হইলো, ঘুরে এভাবেও ঘুরে গেল। ঠিক আছে, ঘোরার পরে কি হয় দেখো, বিদ্যুৎটা ঘুরে এদিকে ঘুরে আবার এদিকে আসবে, তাই না? তখন চেঞ্জ হয়ে গেল ডাইরেকশন। তখন এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডটা তখন কি হইলো, এদিকে হয়ে গেল। দেখো এদিকে, এই আমার হাতটা দেখো, ইলেকট্রিক ফিল্ড এখন নিচের দিকে না, এদিকে ম্যাগনেটিক ফিল্ড। দেখো ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা, এ পাশে আছে। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এখন ধাক্কাটা দেখো এ পাশে, এখন ধাক্কা দেখাবে আবার পেছন থেকে সামনের দিকে। প্রথমে যখন যাবে এদিকে একবার ধাক্কা খাবে, পরে এদিকে যখন ঘুরে আসবে তখন এদিকে একবার ধাক্কা খাবে। তাহলে এদিকে একবার ধাক্কা, এদিকে একবার ধাক্কা, এদিকে একবার ধাক্কা, এদিকে একবার ধাক্কা, ধাক্কা খাইতে 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 এটা রোটেট করবে। এখানে একটা টর্ক জেনারেট হবে। টর্ক মানে কি জানো, ঘূর্ণনের প্রবণতা, এটাই হচ্ছে টর্ক। বুঝতে পারছি? তাহলে এই ফোর্সের জন্য এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, ধাক্কা খাইতে খাইতে আলটিমেটলি এটা ঘুরতে থাকবে। আশা করি বুঝতে পারছো, যতটুকু বুঝছো। ঠিক আছে, এটা আলটিমেটলি এইভাবে বোঝানো থেকে, মানে সামনাসামনি পোলাবেন, বসে থাকলে পড়াইতে মজা আছে। কারণ অনলাইনে তুমি দেখতে পারতো, এটা হয়তো বা প্র্যাকটিসের ব্যাপার, একটু করে কম বুঝবা, কিন্তু নিজেরা চিন্তা করবা। বুঝতে পারছি? জাস্ট মাথায় রাখবা, এটা বল, এটা হচ্ছে চুম্বক, এটা হচ্ছে তড়িৎ। এবার ওই চিন্তা থেকে এখানে হাত দিয়ে তুমি নিজে নিজে চেষ্টা করো। এই চেষ্টাগুলো করলে আসলে আমরা আমাদের ছোটোবেলায় যে মোটর খুলছি, অনেকগুলো মোটরের ব্যাপারটা আমরা জানতে পারবো। সো দিস ইজ ইট। এই চ্যাপ্টারের এইগুলোই আলোচনা। আশা করি বেসিকটা বুঝতে পারছো। ম্যাথ করবা, প্রবলেম সলভ করবা, আশা করি ভালো কিছু করতে পারবা। সো ফর নাও আমি সাইন অফ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।